আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আজকে আমাদের সাথে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন সামনে সেটা হচ্ছে আমাদের কিছুদিন আগে রিভিউ করা আসুসের যে টাফ এ সিরিজের A16 সেটারই ছোটো ভাই টাফ A14 2024 এবং এটার স্পেসিফিক মডেল বলতে গেলে FA401WU। তো এই মডেলটা এবং এটার যে বড় ভাই অর্থাৎ A16 সেটার মধ্যে বেসিক্যালি স্পেক্সে তেমন কোনো পার্থক্য নেই, জাস্ট দুটো জায়গাতে পার্থক্য রয়েছে সঙ্গত কারণেই। একটা হচ্ছে ডিসপ্লে, এটার ডিসপ্লেটা 14 ইঞ্চের আর এটার যে ব্যাটারি সাইজ সেটা কিছুটা ছোট। আর এটার সাথে আরেকটা জিনিসও ইম্প্যাক্ট ফেলবে, সেটা হচ্ছে গিয়ে কুলিং পারফরমেন্স, কারণ সারফেস এরিয়া ছোট, সো ওভারঅল কুলিং পারফরমেন্স ডেফিনেটলি কিছুটা কম হওয়ার কথা। বাট এটাই আমরা দেখার চেষ্টা করব যে আসলে এই ল্যাপটপটাও এর যে বড় ভাই অর্থাৎ A16 সেটার মতো পারফর্ম করতে পারে কিনা, কারণ বাকি স্পেক্স আপনারা যদি দেখেন একেবারে হুবহু সেম দেখতে পাবেন। লাইক এটা তো আপনার Ryzen AI9 যেই HX370 চিপসেট সেটা দেওয়া হয়েছে, 32 GB LPDDR5X র্যাম, এবং এটাতে আপনারা বিল্ট ইন যে জিপিও পাচ্ছেন 4000 সিরিজের ল্যাপটপ জিপিও 4050 যেটা 6 GB, এবং এটার যে টিডিপি সেটা হচ্ছে 75 ওয়াট আর বুস্ট করে আরও 25 ওয়াট অর্থাৎ 100 ওয়াটের টিডিপি আপনারা এর জিপিওতে পাবেন, এবং 1 TB স্টোরেজ রয়েছে যেটা PCIe Gen 4 সাপোর্টেড। আর কম্প্যাক্ট সাইজ হলেও এটাতে কিন্তু স্লট দুটো রয়েছে এসএসডি লাগানোর জন্য, একটাতে অলরেডি ইনস্টলড রয়েছে একটা, আর সেকেন্ড যে স্লট সেটা ফাঁকা রয়েছে আপগ্রেড করার জন্য। তবে এটার যে র্যাম সেটা অলরেডি 32 GB রয়েছে, সো এটাতে আপনারা আপগ্রেড করার কোনো অপশন পাবেন না। আর হ্যাঁ, ডিসপ্লের সাইজ ছোট হলেও এটাও কিন্তু 2.5K একটা ডিসপ্লে নিয়ে আসে, যেটাতে 165 হার্জের যে রিফ্রেশ রেট সেটা আপনারা পাচ্ছেন, এবং এটাতে একটা অ্যান্টি গ্লেয়ার কোটিং ব্যবহার করা হয়েছে যেটা আউটডোর ভিজিবিলিটির জন্য বেশ ভালো, যেটা আমরা ডিসপ্লে সেকশনে আরও বিস্তারিত আলোচনা করব যে আউটডোর ভিজিবিলিটি আমরা কেমন পেয়েছি। তো প্রথমে যদি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে বলি, এটার ওপরের সারফেসটা এখনও গান মেটাল ফিনিশের, এবং এটার কালারটাও বেশ মানে একটা ডার্ক গ্রে ফিনিশ দেওয়া হয়েছে, আর এটা ডেফিনেটলি মেটাল ফিনিশ। আর এখানে কিন্তু আপনারা টাফের যে A16 দেখেছিলেন সেটার মতোই হুবহু এখানে টাফ লেখা দেখতে পাচ্ছেন, লোগো যেটা। এছাড়া সারফেসটা একেবারেই ক্লিন, জাস্ট সাইজটা একটু ছোট। আর এখানে আমরা ভেন্টিলেশন দেখতে পাবো, পর্যাপ্ত পরিমাণে ভেন্টিলেশন, মানে ফুল ভেন্টিলেশন রয়েছে। এখানে এলইডি ইন্ডিকেটর রয়েছে, আর এখানে কোনো পোর্ট পাচ্ছি না আমরা। পোর্ট যদি লেফটে আসি, এখানে আমরা পাচ্ছি প্রোপ্রাইটারি যেই চার্জিং পোর্ট সেটা, এবং এখানে একটা HDMI 2.1 পোর্ট রয়েছে, USB Type-C পোর্ট রয়েছে, ফুল সাইজ USB-A পোর্ট রয়েছে একটা, এবং একটা অডিও কম্বো জ্যাক আমরা এখানে পাচ্ছি। আর ডান দিকে আসলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু আরেকটা Type-C পোর্ট এবং একটা 3.2 Gen 2 পোর্ট রয়েছে যেটা ফুল সাইজ USB, এবং এখানে থাকছে একটা TF কার্ড রিডার, যেটাতে বেসিক্যালি আপনারা মাইক্রো SD কার্ডের ডেটা রিড করতে পারবেন। তো এটাতে মানে IO পোর্টস পর্যাপ্ত রয়েছে আমার কাছে মনে হয়, কারণ এটার যে একটা পোর্ট সেটা USB 4 পোর্ট, 40 Gbps ডেটা ট্রান্সফার সাপোর্টেড, এবং সেই পোর্টে কিন্তু আপনারা ডিসপ্লে আউট থেকে শুরু করে ওটাতে আপনারা PD চার্জিং 100 ওয়াট পর্যন্ত সাপোর্ট পাবেন। দেন ল্যাপটপটা এক হাতে ওপেন করার পালা, এবং যেহেতু গেমিং ল্যাপটপের নিচের পার্টটা একটু ভারী হয়, সো এটাকে আপনারা ইজিলি এক হাতে ওপেন করতে পারবেন, কোনো রকম সমস্যা এখানে আমি ফেস করিনি। এবং ওপেন করার পর আপনারা গ্রিটেড হবেন একটা চমৎকার বেজেললেস ডিসপ্লের সাথে, যেটা 2.5K ডিসপ্লে রেজলিউশন আপনাকে অফার করছে, এবং এই ডিসপ্লেতে 100% sRGB রয়েছে, পাশাপাশি 165 হার্জের যে রিফ্রেশ রেট সেটা আমরা পাচ্ছি, যেটা আমাদের গেমিংয়ে ডেফিনেটলি হেল্প করবে। পাশাপাশি এটাতে কিন্তু এনভিডিয়ার যে G-Sync সার্টিফিকেশন সেটাও রয়েছে। আর এখানে আমরা যে কিবোর্ডটা দেখতে পাচ্ছি এটা টিপিক্যাল এসুসের যেই চেকলেট কিবোর্ড সেটা রয়েছে, এবং এতে থাকা যে লেজেন্ডসগুলো এগুলো একেবারে ফ্যামিলিয়ার। আর এই কিবোর্ডে কিন্তু কোনো রকম RGB আমরা পাচ্ছি না, এটা সিঙ্গেল LED, সো এটা একটা কালারেই জ্বলবে, যদিও আপনারা কন্ট্রোল করতে পারবেন। এবং এর নিচের দিকে যে ট্র্যাকপ্যাডটা পাচ্ছি এটা গ্লাস সারফেসের, এবং এটার সাইজ কিন্তু 14 ইঞ্চের একটা ল্যাপটপ হিসেবে যথেষ্ট বড়, সো এটাও আপনাদের ইউজে কোনো রকম সমস্যা হবে না, এবং এটাতে যেই মাইক্রোসফটের মাল্টি জেস্টার সাপোর্ট তার সবই সাপোর্ট করে। তবে এখানে কিন্তু আমরা এসুসের যে অন্যান্য সিরিজের ল্যাপটপগুলো রয়েছে লাইক জেনবুক বা প্রোয়ার্ড সেগুলোর মতো এগুলোতে এক্সট্রা কোনো জেস্টার সাপোর্ট পাচ্ছি না, লাইক ভলিউম কন্ট্রোল করা বা ডিসপ্লের ব্রাইটনেস কন্ট্রোল করা এগুলো। তবে 2024-এর পরে যে ল্যাপটপগুলো আমরা দেখতে পাচ্ছি তার সবগুলোতে কিন্তু এই কোপাইলট প্লাস যে বাটনটা এটা কমন, এবং এটা দিয়ে বেসিক্যালি আপনারা এক ক্লিকে মাইক্রোসফটের যে ইনবিল্ট AI অ্যাসিস্ট্যান্ট সেটাতে চলে যেতে পারবেন। আর যেহেতু Ryzen 9-এর এটা AI চিপসেট, সো এটাতে কিন্তু আপনারা বেশ কিছু বিল্ট ইন ফিচার্স পাবেন, লাইক এটাতে যখন আপনারা কোনো ভিডিও কনফারেন্স করছেন সেক্ষেত্রে আপনার অটো ফ্রেমিং থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড ব্লার করা বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, এছাড়া এর যে মাইক্রোফোন সেটাতে AI নয়েজ ক্যান্সেলিং রয়েছে, সো আপনার কথাটা আরও বেশি ক্লিয়ার হবে। এবং এতে যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আয়ার ক্যামেরা, সো এটা দিয়ে আপনারা উইন্ডোজ হ্যালোর মাধ্যমে ল্যাপটপটা ওপেনও করতে পারবেন, মানে আনলক করতে পারবেন আর কি পাসকোড ছাড়া। আর হ্যাঁ, যেহেতু আপনারা একটা কম্প্যাক্ট সাইজের ল্যাপটপ চুজ করছেন, সো এটার ওয়েটটা কিন্তু অনেক বেশি সিগনিফিকেন্ট। তো এটার যে টোটাল ওয়েট সেটা হচ্ছে মাত্র 1.46 কেজি, যেটা একটু আপাত দৃষ্টিতে হয়তো বেশি মনে হতে পারে, বাট একটা গেমিং এই ধরনের পাওয়ারফুল স্পেক যেটাতে রয়েছে
এই ল্যাপটপ হিসেবে কিন্তু এটা মাইন্ড ব্লোয়িং, যেটা আমরা গত 2-1 বছর আগে হয়তো কল্পনাও করতে পারতাম না এতটা পাওয়ারফুল ল্যাপটপ আমরা এত মানে হালকা পাতলা পাবো। সো আপনার প্রায়োরিটি যদি হয়ে থাকে লাইট ওয়েট একটা গেমিং ল্যাপটপ, সেক্ষেত্রে এটা ডেফিনেটলি একটা ভেরি গুড অপশন হতে পারে, স্পেশালি এই ধরনের জ্যাম প্যাক স্পেক্সের সাথে। তবে এই ছোট সাইজের মধ্যে আপনার পারফরমেন্সে কতটুকু স্যাক্রিফাইস করতে হবে যদি আপনারা A16 এর সাথে কম্পেয়ার করেন, এবং এর যে থার্মাল এফিসিয়েন্সি সেটা দেখার জন্য আমরা সিনেবেঞ্চও ট্রাই করেছি, এবং 10 মিনিটের ফুল লোডে এটা অত বেশি থার্মাল থ্রটল করেছে আমি বলবো না, এটা টার্বো মোডেই ছিল মোস্টলি, যদিও ফ্যান নয়েজ টার্বো মোডে অনেক বেশি হয়ে যায়, মানে আপনি ডেফিনেটলি শুনতে পাবেন ইভেন যদি আপনি হেডফোন লাগিয়েও রাখেন, আর স্পেশালি আপনার রুমটা কোয়াইট হয় সেই ক্ষেত্রে। বাট এটা বেশিরভাগ ল্যাপটপের ক্ষেত্রেই প্রযোজ্য, এবং এই ধরনের কম্প্যাক্ট সাইজের ল্যাপটপ যখন হয় তখন আরও বেশি প্রযোজ্য এই জিনিসটা, যে আপনারা ফ্যান নয়েজটা অনেক বেশি শুনতে পাবেন। তবে সেটার কারণে আপনারা কুলিংয়েও ডেফিনেটলি কিছুটা বেনিফিট পাবেন, এবং এখানে যেটা শুরুতেই বললাম যে এটার সামনের দিকে কিন্তু ফুল ভেন্টিলেশন রয়েছে, সো এই পয়েন্টটা থেকে আপনারা এক্সস্ট করতে দেখবেন অনেক বেশি হিট। আর এর যে বটম পোর্শন এখান থেকেই মোস্টলি ইনটেকটা হয়, সো সাইডে কিন্তু তেমন কোনো গ্রিলস নেই, আর এটার যে স্পিকার গ্রিল সেটা রয়েছে এই দুই পাশে। আর রিয়েল লাইফ পারফরমেন্সের কথা যদি বলি, এতে আমরা গেমিংয়ের পাশাপাশি টুকটাক ক্রিয়েটিভ বিভিন্ন অ্যাপও ট্রাই করে দেখেছি। লাইক আমরা এতে দ্য ভিঞ্চিতে আমার যে ZV-E1 এর 4K 120 ফুটেজ সেটাও কিন্তু প্লেব্যাক করেছি, এবং এটাতে কালার গ্রেডও করেছি মাল্টি লেয়ারে, অ্যাজ ইউ ক্যান সি এটাতে ফ্ললেস পারফরমেন্স আমরা পাচ্ছিলাম, কোনো রকম মেজর ল্যাগ থাকে না। বাট আপনি যদি অনেক বেশি কালার গ্রেড করেন বা আপনার VFX ইউজ করেন সেক্ষেত্রে ল্যাগ ডেফিনেটলি দেখবেন, এবং এটা অনেক বড় বড় মেশিনেও ল্যাগটা হয়। তবে সেটা এই ধরনের থিন অ্যান্ড লাইট মেশিনের জন্য ডেফিনেটলি ভালো পারফরমেন্স বলতেই হবে। আর গেমিংয়ের ক্ষেত্রে এতে আমরা ভ্যালোরেন্ট ট্রাই করেছি, যেটা FPS গেম, এবং FPS গেম আপনারা এটাতে ফাটিয়ে খেলতে পারবেন, বিকজ এই ধরনের গেম মোস্টলি CPU বাউন্ড হয়ে থাকে, এবং এটার যে CPU সেটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। সো ইজিলি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাভারেজ FPS অনেক হাই ছিল, যতটা আসলে দরকার তার থেকেও বেশি একটা FPS গেম খেলার জন্য আসলে। আর আপনি যদি কম্পিটিটিভ সেটিংয়ে টুইক করে নেন সেক্ষেত্রে পারফরমেন্স আরও বেটার পাবেন। আর আমরা যদি গ্রাফিক্যালি ইন্টেন্সিভ গেম বলি, গড অফ ওয়ার র্যাগনারক এটাতে ট্রাই করেছি আমরা, এবং এটার যে ডিফল্ট সেটিং যেটা একেবারে আউট অফ দ্য বক্স আপনারা ওপেন হবে গেমটা সেটাতে খেলবেন, তো সেটাতে আমরা অন অ্যাভারেজ 65 to 70 FPS অ্যাভারেজ পাচ্ছিলাম, যেটা মোর দ্যান প্লেয়েবল এক্সপিরিয়েন্স ছিল, এবং তখন কিন্তু এনভিডিয়ার যে ফ্রেম জেন সেটা অফ ছিল। আর এটাতে যেহেতু 4000 সিরিজের জিপিও এটাতে রয়েছে, ল্যাপটপ জিপিও, সো ফ্রেম জেন কিন্তু সাপোর্টেড। তো আমি একেবারে মানে ম্যাক্সিমাম পুশ করতে চেয়েছি এটা, তো তখন আমি আলট্রা সেটিংয়ে দিয়ে জাস্ট ফ্রেম জেনটা অন করে রেখেছিলাম, এবং অ্যাজ ইউ ক্যান সি এটাও কিন্তু প্লেবল এক্সপিরিয়েন্স দিচ্ছে, বাট অতটা মানে ফ্লুয়েন্সি আমরা পাচ্ছিলাম না, স্পেশালি অ্যাকশন সিনগুলোতে কিছুটা ফ্রেম ড্রপ এবং মেজর ফ্রেম ড্রপ হচ্ছিল, মানে বড় স্টার্টার দেখতে পাচ্ছিলাম, যেটা অবভিয়াস বলা যায় অনেকটা, কারণ এটা আমরা ম্যাক্সিমাম পুশ করেছি এই জায়গাতে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 30 to 35 FPS এর মধ্যে ঘোরাঘুরি করছে। তো ওভারঅল পারফরমেন্স বুঝতেই পারছেন, এটাতে যদি একটু অপটিমাইজ করে নেন, মানে আপনার মতো করে সেটিংটা টুইক করে, সেক্ষেত্রে যে কোনো গ্রাফিক্যালি ইন্টেন্সিভ গেম এটা রান করতে পারবে। তবে অবশ্যই প্লাগ করে, প্লাগ আউট অবস্থায় খুব একটা গেম ট্রাই না করাই ভালো, কারণ সেটা ব্যাটারির ক্ষেত্রে বলেন বা ওভারঅল পারফরমেন্স পুশ করা বলেন, এটা কিন্তু ব্যাটারি পাওয়ারে অত বেশি পারফরমেন্স পুশ করতে পারবে না, যেটা এর যে 4050 যেটার ম্যাক্সিমাম টিডিপি 100 ওয়াট, যেটা আসলে ব্যাটারি থেকে ম্যাক্সিমাম টিডিপি কনজিউম করা পসিবল না। তো ব্যাটারি লাইফও ডেফিনেটলি A16 এর মতো না, এটাতে আপনারা 73 ওয়াট আওয়ারের ব্যাটারি পাচ্ছেন, যেটা একটু ছোট, এবং এই ক্যাপাসিটিতে যেহেতু খুবই পাওয়ারফুল হার্ডওয়্যার রয়েছে, সো আপনি যদি খুব বেশি পাওয়ারফুল কাজ না করেন, রেগুলার ডে টু ডে লাইফে ব্রাউজিং বা অফিস ওয়ার্ক করেন, সেই ক্ষেত্রে অ্যারাউন্ড 6 to 7 আওয়ার্সের মতো এক্সপেক্ট করতে পারেন। আর যদি খুব বেশি হেভি কাজ করেন, লাইক ভিডিও এডিটিংয়ের মতো কাজ বা গেমিং, আসলে না করাই রিকমেন্ডেড থাকবে এগেন, বাট যদি করেন সেক্ষেত্রে হয়তো মানে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে এটার ব্যাটারি শেষ হয়ে যাবে। তো ওভারঅল এটা খুবই ইন্টারেস্টিং একটা মেশিন, বিকজ আমরা প্রিভিয়াসলি দেখতাম যে এসুসের এই টাফ সিরিজটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি সিরিজ ছিল, যাদের বাজেট কম থাকতো তারা আসলে স্ট্রিক্স বা তাদের যে ROG সিরিজ সেগুলোতে না গিয়ে টাফ সিরিজটাই চুজ করতো। বাট আমরা এই 2024 সালের মডেলগুলোতে দেখলাম তারা কিন্তু প্রিমিয়ামনেস নিয়ে আসার চেষ্টা করছে, এবং এটাতে একেবারে ফ্ল্যাগশিপ স্পেক্সও প্যাক করার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে প্রাইসটাও ডেফিনেটলি বাড়বে, এবং প্রাইসটা আগের থেকে অনেক বেশি বেড়েছে, এবং এই ল্যাপটপটার প্রাইস যেটা আমার কাছে রয়েছে 32 GB LPDDR5X র্যাম দিয়ে এবং 1 TB SSD, এটার দাম হচ্ছে 2,42,000 টাকা। প্রাইসটা অনেক বেশি, এবং প্রাইসটা আসলে বেশি হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, এগুলো নিয়ে প্রিভিয়াসলি আমরা অনেক আলোচনা করেছি। এসুস বাংলাদেশ চাইলে এগুলো একটু কনসিডার করতে পারে, বাট আমি শিওর না আসলে এগুলো বললেও কতটা পজিটিভ ফিডব্যাক আসবে। তো এই ল্যাপটপটা ওভারঅল আপনাদের কাছে কেমন লাগলো? কম্প্যাক্ট সাইজ, এটা অফিস ওয়ার্কের জন্য কিন্তু মোটামুটি সুইটেবল, নট অনলি ফর গেমিং। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন, প্রাইস নিয়ে, ওভারঅল ফিচার্স নিয়ে বা আমাদের ভিডিও নিয়ে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।